যদি আরও যদি বলা যায় কোথায় কি হয়েছে, কারা কত টাকা নিয়ে গেছে, তারা কি রিক্সাওয়ালা ছিল, তারা কি অশিক্ষিত ছিল, তারা সাধারণ ব্যবসায়ী ছিল, তারা কিন্তু স্বনামধন্য বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। এরপরে আমার অনুভূতিতে আসলো মালয়েশিয়ার সেই টুইন টাওয়ার, আমেরিকার সেই টুইন টাওয়ার, সম্প্রতি আফ্রিকাতে একজন রাষ্ট্রপ্রধান ইব্রাহিম কিনা, তার যে বক্তব্য, তার যে অনুভূতি, আমার যে অনুভূতি, সে অনুভূতিটি হলো আমাদের তথাকথিত শিক্ষিতরা যদি এত হাজার হাজার কোটি টাকা যদি দেশ থেকে পাচার না করতো, সেগুলো যদি এখানে ইনভেস্ট করতো, যদি এখানে যদি কাজ করতো, তাহলে এই দেশটা কি হইত। এটা আমার অনুভূতিতে বারবার করে জানা যায় আমাকে কথাটা আর এ কথাগুলো আমি এই জন্যই বলছি, যারা আমরা এই কাজগুলো করেছি অতীতে, তারা সবাই কিন্তু তথাকথিত আমাদের মধ্যে শিক্ষিত ছিল। সুতরাং আমি আমার বক্তব্যের শেষ কথাটা যে কথাটা বলতে চাই, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে কি জাগ্রত হবে একটা এমন অনুভূতি, যে অনুভূতির মাধ্যমে তোমার এই জন্মভূমি, তোমার এই দেশটা একদিন আকাশ ছুঁয়ে যাবে। নিজকে ত্যাগ করে, নিজের স্বার্থ ত্যাগ করে আমার জাতির জন্য, আমার দেশের জন্য, আমার পরিবারের জন্য আমি কি বিনির্মাণ করব ভবিষ্যতে, এই শপথকে আমি নিতে পারি, এই অনুভূতিটিকে আজকে এখান থেকে আমি নিয়ে যেতে পারি। যে কর্মকর্তার কথা বলা হলো, যে সত্যায়িত করতে না দিয়ে তিনি রিল দেখছেন সশব্দে, সেই কুলাঙ্গার অফিসারকে আমি হব। এই যে একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই যে অডিটোরিয়াম কত প্রশস্ত, এই যে ক্যাম্পাস কত সুন্দর, এখান থেকে যে আমার মনের যে বিকাশ হলো এতদিন, সেই বিকাশমান যে আমার মানসিক অবস্থাটা, সেটা আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে আরো বেশি বিকাশ লাভ করবে। ছোট্ট একটা ঘটনা বলি আমার জীবনেরই, যে আমার ক্লোজ ফ্রেন্ড ক্লাস 6 থেকে একসাথে পড়াশোনা করছে, সে এমবিবিএস ডাক্তার, নাম বলে সবাই চিনতে পারবে এখানে। তার কাছে আমি আমার ওয়াইফকে চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম এবং সে ভিজিট নিয়েছিল। এটা হয়তো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা ভালো কাজ, কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে, বন্ধুত্বের দৃষ্টিকোণ থেকে বা সহপাঠের দৃষ্টিকোণ থেকে এটা কী ধরনের কাজ, কী ধরনের ডক্টর সে, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। রাজশাহী শহরে তার 7 তলা বাড়ি আছে, মাঝে মাঝে সেখান দিয়ে আমি যাই আর থুতু নিক্ষেপ করি। আমার সেই ডক্টর ফ্রেন্ডের 7 তলা বাড়ি আছে এই শহরেই, প্রায় সেখান থেকে আমি যাই আর কি, গেলে আমি থুতু ফেলি বাড়িটার দিকে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটু ডিফারেন্ট কথা বলছি আর কি অন্য বক্তার থেকে। সুতরাং আমি বলবো সর্বশেষ যে কথাটা আমার, সেটি হলো আমি যাই হই, সত্যিকার অর্থে আমি আগে একজন ভালো মানুষ কিনা, আমি সমাজের জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য কতটুকু আমি ভালো, সেটা আমাদের বিবেচনা করা উচিত। এবং সবশেষে যে কথাটা আমি বলতে চাই সেটি হলো যে ত্যাগ, অপরকে দিয়ে দেওয়া, নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ, সে আনন্দটা যদি আমরা পেতে অভ্যাস করতে পারি, আমাদের শিক্ষার্থীরা যদি অভ্যাস করতে পারে, তাহলে এর চেয়ে বড় সুখ আমার দৃষ্টিতে আর কিছু নাই। দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আসো আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই অনুশীলনটা করো যে আমি দিয়ে যেন আমি শান্তি খুঁজে পাই। সে দেশকে হতে পারে, নিজের পরিবারকে হতে পারে, নিজের সমাজকে হতে পারে, এই প্রত্যাশা রেখে, এবং যদি কেউ আহত হয়ে থাকে আমার এই বক্তব্যে আজকে, আমি ক্ষমা প্রার্থনা করি। পরিশেষে আমার শিক্ষার্থীরা তারা সত্যিকার অর্থে মানুষ হয়ে দেশের জন্য কিছু করুক, এই দোয়া তাদের প্রতি আমার থাকলো। এবং আমি রাজশাহী কলেজের যে প্রশাসন, বিশেষ করে অধ্যক্ষ মহোদয় এত বড় একটা আয়োজন করেছেন, তিনি কিন্তু এই রাজশাহী কলেজের যে ইতিহাসের অংশ তিনি, এবং এটাও কিন্তু তার দায়িত্ব পালন করার একটা বড় একটা ঘটনা, যে এই ধরনের শিক্ষার্থীদেরকে এই ধরনের সংবর্ধনা আগে কখনো দেওয়া হয়নি, সেটা আমরা করতে পেরেছি। তো পরিশেষে আমি সবার কল্যাণ কামনা করে এবং রাজশাহী কলেজের জয় হোক, আমরা সবাই আমাদের
গন্তব্যে যেন সুস্থ থাকতে পারি এবং এই দেশ নির্মাণ করার যে অবদান রাখতে পারে সে প্রত্যাশাকে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ। রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক ও রাজশাহী কলেজ ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজ স্যারকে। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে তো বলে দিতে চাই, কৃতি শিক্ষার্থীরা তোমাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে এবং যারা শিক্ষক মণ্ডলী রয়েছে, এই অনুষ্ঠান শেষে, এই প্রথম পর্বের অনুষ্ঠান শেষে শিক্ষক পরিষদে তাদেরও আপ্যায়নের ব্যবস্থা রয়েছে এবং এই আমাদের এরপরে আমাদের সভাপতি স্যারের বক্তব্য, তারপরে কিন্তু আমাদের প্রথম অংশের অনুষ্ঠান শেষ হবে এবং দ্বিতীয়ার্ধে 2টার পরে সাংস্কৃতিক একটি অনুষ্ঠান রয়েছে আমাদের কৃতি শিক্ষার্থীদেরই পরিবেশনা। সকলকে শেখানো আবার আসার অগ্রিম অনুরোধ জানাচ্ছি। এবারে আজকের এই অনুষ্ঠান অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ উচ্চ শিক্ষা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 2025-এর সভাপতি মহোদয় মাননীয় অধ্যক্ষ রাজশাহী কলেজের স্যারকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করার জন্য। রাজশাহী কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কাজে বাধা পেলে সেই কাজটি নাকি ভালো হয় না, এটা বিশ্বাস এখনকার মতো না করে। আজকে 2024 সালের আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে এবং তাদের কাঙ্ক্ষিত উচ্চশিক্ষায় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মাননীয় সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজউদ্দিন, উপস্থিত আছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর শিখা সরকার, এই কমিটি ভর্তি থেকে পরীক্ষা পর্যন্ত আহ্বায়ক এবং অন্যান্য সম্মাননীয় সব সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের এই শিক্ষার্থীদের পাঠদানের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, ছুটির মধ্যে সবাইকে এখানে অংশগ্রহণ করানো একটু কঠিন হয়েছে অথবা আমরা পারিনি অনেক সীমাবদ্ধতার মধ্যে, তারপরেও যারা উপস্থিত আছেন এবং আমাদের সম্মাননীয় সহকর্মী, বর্তমানে আমলা সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আজম মনিরুল ইসলাম, রসায়ন বিভাগ, আর সামনে উপবিষ্ট তোমরা এবং কিছু শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ, আমাদের আজকের সাউন্ড সিস্টেমের কলা কুশলীবৃন্দ এবং আমাদের যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রতিষ্ঠানটি, আজকের এই অনুষ্ঠানটি আগে ভাগে করতে পারার বিষয় না এবং এটি একটু বড় আকারে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের এই ছুটি পরবর্তী সময়ে ক্লাস শুরু হয়ে যাওয়া এবং আমাদের যারা এইবার 25 সালের পরীক্ষার্থী হিসাবে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের বিদায় অনুষ্ঠানটা অথবা তাদের মাঝে প্রবেশপত্র বিতরণের সময়টাই তোমাদেরকে এখানে একত্রিত করার একটা ইচ্ছা আমার ছিল এই কারণে, তোমরা যেটা কেউই বলনি, বললে ভালো হতো যে আসলে তোমাদের ভর্তির পিছনের শক্তিটা কি, ভূমিকাটা কার। এই ক্ষেত্রে
আমি একজন আমার শ্রদ্ধেয় শিক্ষকের কথা মনে পড়ছে। একসাথে একটা জায়গায় যাচ্ছিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। হঠাৎ করেই তার অনুভূতিটা এইরকম যে আমি যখন প্রাইমারিতে পড়ছিলাম তখন মনে হলো যে বোধহয় প্রাইমারি শিক্ষকরা আমাকে শেখাবে, কিন্তু দেখলাম যে না, তিনি শেখান, আমি শিখেছি। এইভাবে তার পুরো শিক্ষা জীবনটাকে যদি মূল্যায়ন করেন তাহলে আমরা কেউ তোমাদেরকে শেখাই না, তোমরা নিজেরাই শিখেছ। আর এই কারণেই বলা হয় সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আবার এই ক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে আমার অডিয়েন্সে, আমি আমার ক্লাসরুমে শিক্ষার্থীদের বলেছি যে এইভাবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা কথা, যে অদৃষ্টেরে শুধালেন চিরদিন পিছে অমোঘ নিষ্ঠুর বসে, না বলে কে মরে ঠেলিছে, সে কহিল ফিরে দেখো দেখিলাম আমি, সম্মুখে ঠেলিছে মরে পশ্চাতের আমি। শিক্ষার্থীরা, তোমরা এতদূর পর্যন্ত যা এসেছ, আমরা তোমাকে সহযোগিতা করেছি একটা শিশু বাচ্চাকে আঙ্গুল ধরে হাঁটতে শেখানোর যে প্রক্রিয়াটা, সেটা। তারপরে যখন সে শিখে গেছে তখন আর তাকে আর কিছু শেখাতে হয় না। অনুরূপভাবে এই সহযোগিতাটাই শুধু আমরা তোমাদের দেখেছি। তোমাদের কাছ থেকে আরও কিছু বিষয় আমি বলেছিলাম, আমার সাথে যারা কথা বলেছিল তাদেরকে বলেছিলাম যে তোমরা তোমাদের মাধ্যমে পরবর্তী অর্থাৎ জুনিয়রদেরকে কিভাবে চলতে হবে এই কথাটা বলিও। তোমরা সেটা বললে আমাদের জন্য ভালো হতো, আমরা তোমাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে এটা পৌঁছে দিতাম। কিন্তু সেটা আমি অনেক চেষ্টা করি, আমার ইচ্ছে ছিল, কিন্তু সেটা তোমাদের কাজের মধ্যে আসেনি, আসলে ভালো হতো। আর এখন তোমাদের কাছে যে বিষয়টি আমি চাইব, আহ্বান জানাবো, সেটি হলো যে হয়তো তোমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সাথে সাথে বাইরের কিছু জায়গায় সহযোগিতা নিয়েছো, কিন্তু এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কোন বিষয়টা তোমাকে বেশি সহযোগিতা করেছে অথবা কোন জায়গাগুলোতে তুমি বেশি উপকার পেয়েছো এই কথাটা বললেও আমাদের জন্য ভালো হতো। সেটা কোচিং সেন্টার হতে পারে, ভাইয়া হতে পারে, শিক্ষক হতে পারে, অথবা তোমার নিজের জ্ঞান, নিজের প্রচেষ্টা, এমনটা হতে পারে, মা বাবার উৎসাহ, এই সমস্ত জায়গাগুলোকে যদি তোমরা চিহ্নিত করতে পারতে, তাহলে আমরা তোমাদের যাদেরকে এখানে উৎসাহ দেওয়ার কথা ছিল, যাদেরকে একত্রিত করার ইচ্ছা ছিল, পরে পর বেড়ে যাবে এবং তোমাদেরকে আমরা এতদিন পর্যন্ত পাবো না, এই কারণে একসাথে করতে পারি না। না হলে এই 12 তারিখের অনুষ্ঠানটি আমরা 19 তারিখ করার একটা ইচ্ছা আমার মধ্যে ছিল, যেটি হয়তো না পারার একটি কারণ। এত বড় জায়গাতে আমরা জায়গা দিতে পারতাম না, এই একটি দিক। আর একটা কথা, আমাদের পাঠদানের ক্ষেত্রে আমরা যখন শ্রেণীতে পাঠদান করি, এই পাঠদানের ক্ষেত্রে আমাদের আর কি করলে তোমাদের ভালো হতো, এটা যদি তোমাদের কাছ থেকে পেতাম তাহলে ভালো হতো। আমরা যারা পাঠদানের সাথে জড়িত আছি, আমরা অভিজ্ঞ, কিন্তু আমরা নিজেদের পদ্ধতিতে অভিজ্ঞ, কিন্তু তোমাদের চাহিদার মাধ্যমে যদি আমরা আবার একটু অন্য দিকটা জানতে পারতাম তাহলে মনে হয় আর একটু ভালো হতো। এখানে যাদের উদ্দেশ্যে তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছি, অর্থাৎ যে কথাটা আগে বললাম যে ছোটদেরকে, অর্থাৎ তোমাদের যারা 25 সালে, তো এই দিকগুলোকে আমরা তাদের অনুষ্ঠানের যখন আমরা বক্তব্য রাখবো তখন তোমাদের এই কথাগুলো বলবো যে তোমাদের অনুভূতিগুলো এইরকম। এবং আমাদের এই কার্যক্রমের ক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছো, পরামর্শ দিয়েছো, কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলেছো, চাহিদার কথা বলেছো। আমরা বলেছি যে আমরা হোস্ট, আমি তোমাকে কিভাবে আপ্যায়িত করবো এটি আমার বিষয়, তুমি আমার কাছে মানে আলাদাভাবে চাইও না, আমি আমার সাধ্যটা দেওয়ার চেষ্টা করব। এবং এই কলেজ প্রশাসন এবং এই যে এই পরীক্ষা কমিটির মেম্বাররা এবং আমাদের সহকর্মীরা সর্বতভাবে যে সহযোগিতা এবং যে পরামর্শ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং একদিকে আমাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে আসছেন, তার জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কলেজটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী হওয়ার কারণটা হলো কি? ঐতিহ্যবাহী কারণ, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাহলে তোমরাই হচ্ছে সেই ঐতিহ্যবাহীর একটা ফল।
তোমাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এই একটি পর্যায়ে আসছে। তো এখানে সিরাজ সাহেব যে কথাগুলো বললেন, আমরা একসাথে একই ধরনের সার্টিফিকেট অর্জন করার পরে কারো মাস যেতে অসুবিধা হয়, আর কারো বিত্ত বৈভবের অসুবিধা হয় না, মানে অভাব থাকে না। আমরা এইরকম চাই না। আমরা চাই, তোমাদের একজন বললেন যে ইউনিয়ন পরিষদের সেখানে গিয়ে তিনি কতটুকু মানসিক হয়রানির শিকার হয়েছেন। তোমরা যারা দায়িত্বশীল পর্যায়ে থাকবে, মানুষের যারা তোমার কাছে সেবা নিতে আসবে, তারা যেন তোমাদের সেবার মাধ্যমে স্বস্তির মধ্যে, আস্থার মধ্যে এবং বিশ্বস্ততার মধ্যে তারা যেন সন্তুষ্ট চিত্তে তোমাদের সেবা নিয়ে ফিরে যেতে পারে। যে কাজটি আমাদের এখন পর্যন্ত হয় না। যেমন হয়তো 5 আগস্টের পরে কিছুটা ক্ষেত্রে দেখা গেছে যে ঘুষ, দুর্নীতি, উৎকোচ এগুলো কিছুটা কমেছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, এখন দেখভাল করার কেউ নাই। না থাকার কারণে আবার সেটি আগের মতো অবস্থায় যেচে বসে আছে। আর একটি বিষয় লক্ষ্য করলাম, যারা আন্দোলনের সাথে ছিল তারা যখন সার্চলাইটের মতো অথবা সমাজকে কলুষমুক্ত করার জন্য তারা যখন প্রহরে নিয়োজিত থাকলো, আমি বললাম যে তোমরা যদি এই অবস্থায় থাকো তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে কি? তাহলে তো একটা গ্যাপ তৈরি হবে। এই গ্যাপ তো পূরণ করা যাবে না। একটা বিষয় হলো যে কিছু সংখ্যক তোমরা এই দিকে থাকবে, আর কিছু সংখ্যক তোমরা বেশি সংখ্যক ক্লাসে ফিরে যাবে। যদি ক্লাসে ফিরে না যাও তাহলে আমরা এই জায়গাগুলোতে মেরামতি দিতে পারবো না। এটা একটা বিষয়। তোমরা যারা এখানে আছো, আমার মনে হয় যে তোমাদের জুনিয়র যারা 25 সালে এবং তোমরা অংশগ্রহণ করেছো কি না, পরীক্ষা কিন্তু তোমরা দাও নাই, অথবা না দেওয়ার জন্য আন্দোলন করেছো, অথবা সম্মত হয়েছে, অথবা সম্মতি ছিল। এটি কিন্তু আমাদের জন্য ভালো না, আমাদের দেশের জন্য ভালো না। ভবিষ্যতে যদি এরকম পরিস্থিতি আসে তাহলে তোমরা এইরকম জায়গাতে সহযোগিতা করবে না অথবা সম্মতি দিবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডিগ্রি পাশের ছেলেরা তাকে অনেক ধরনের জ্বালাতন করেছেন, কিন্তু তিনি বিনা পরীক্ষায় পাশ করিয়ে দিবেন এই প্রতিশ্রুতি তিনি দেন নাই। পরীক্ষা তিনি নেবেনি। বাংলাদেশ ছাড়া বিশ্বে কোনো দেশ করোনার মধ্যে অটো পাস দেয় নাই, বাংলাদেশ দিয়েছে। বাংলাদেশের এটি ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ করা একটা জটিল কাজ। বহির্বিশ্ব আমাদেরকে খুব সহজে নেয় না, নিতে চায় না। আমরা যারা যাই তারা অন্যান্য বিশ্বের চাইতে কম সম্মানে, তুলনামূলকভাবে অনাদরে আমরা ওখানে জীবনযাপন করি। যারা বাইরে আছে তাদের সাথে তোমরা মত বিনিময় করো। এদেশের মেডিকেল থেকে পাশ করে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে অনায়াসে সরাসরি চাকরি অথবা তাদের প্র্যাকটিস করে যেতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীতে আমি যতটুকু শুনেছি, আমাদের যখন থেকে নকল শুরু হয়েছে তখন থেকে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ডাক্তারদেরকে নেয় না। তাহলে ডাক্তারদের মূল্যায়ন অবমূল্যায়ন হয়েছে, মানে স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারে নাই। এই সমস্ত জিনিসগুলো প্রত্যেক ক্ষেত্রে যদি তোমরা বলো তাহলে আমাদের কোনো সেক্টরকেই আমরা আপ টু দ্য মার্ক বিশ্বের সাথে ওইভাবে হয়তো ধরে রাখতে পারবো না। আবার এও একটা ঠিক যে আমরা এই জায়গাগুলোতে যদি চেষ্টা করি তাহলে হয়তো আমরা এই জায়গাটা অর্জন করতে পারবো, ওই হারানো গৌরবটা ফিরিয়ে আনতে পারবো। যাই হোক, তোমাদের মাঝে একটা জিনিস বলতে চাই, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, ভর্তি পরীক্ষা দিয়েছো, এবং এই পরীক্ষার প্রশ্নপত্র যদি তোমাদের হাতে থেকে থাকে একাধিক বছরে, 24 সালের থেকে শুরু করে গত 2-4 বছরে যদি থেকে থাকে, আমি তোমাদের কাছে এই আহ্বান জানাচ্ছি, যেভাবে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেইভাবে যদি এটি ওই ফর্মে, এহসান সাহেবকে আমি অনুরোধ করব, এই গ্রুপে যদি তোমরা নিজেরা এই প্রশ্নপত্রগুলো সরবরাহ করো তাহলে এটি আমরা ক্লাসের মাধ্যমে যদি তোমাদের সমাধান করে দিতে পারি
শিক্ষার্থীদেরকে উপকার যদি হয়, তাহলে তোমরা এই আমার আহ্বানে সাড়া দিলে আমি উপকৃত হব বলে মনে করি। আমরা বাংলাদেশের রাজশাহী কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সংগঠিত করলাম বা করার জন্য আজকের এই অনুষ্ঠান। বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এটি নাও হয়, তবুও আমি ধরে নিলাম যে আজকের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের আর যারা বন্ধু বান্ধব আছে সবাইকে আমরা সংগঠিত করলাম। পরিশেষে তোমাদের কাছে 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই শহীদ আত্মার মাগফিরাত কামনা করছি, এবং ওই সময় যারা এখনও আহত এবং চিকিৎসাধীন আছে, বাংলাদেশ সরকার তাদের চিকিৎসার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে, তারা যেন সুচিকিৎসা পায়, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সাথে সাথে আমরা যারা এ পর্যন্ত যে সমস্ত কথা বললাম, বাংলাদেশ বিনির্মাণে তোমাদের আমরা এই প্রতিষ্ঠানটি বা এই দেশটির অথবা এই একটি ইউনিটের আমরা যেন একে জগের মতো না খাই, ধন পোকার মতো না খাই, অথবা ওই পোকার মতো খেয়ে যেন এটাকে নষ্ট না করি, বরং এটাকে আমরা সবাই যদি গড়ে তোলার চেষ্টা করি। উদাহরণ হিসেবে যদি চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত কথাগুলো বলি, এবং সেখান থেকে যদি আমাদের কিছু করবার থাকে, নিজের স্বার্থটাকে বাদ দিয়ে দেশের স্বার্থটাকে বিবেচনায় নিয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, তোমাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এইচএসসি 24 ব্যাচের যে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজশাহী কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী স্যারের বক্তব্য আমরা শুনলাম, এবং আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ। এবং আমি সেই সাথেই বলে দিতে চাচ্ছি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, এবং আমাদের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদের জন্য শিক্ষক পরিষদ রুমে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। এবং দ্বিতীয়ার্ধে অর্থাৎ লাঞ্চের বিরতি অর্থাৎ 2টার পরে, অর্থাৎ আমরা 2টার কাছাকাছি চলে এসেছি, এরপরে দ্বিতীয়ার্ধে আমাদের শিক্ষার্থীদের পরিবেশনা এবং অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেখানে সকলকে সেই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি প্রথম অর্থের অনুষ্ঠান। সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।